উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে, জানালেন ডাক্তার জাহিদ। সঙ্গে থাকছেন 14 বিশেষজ্ঞ চিকিৎসক। নির্বাচনী দায়িত্বে পুলিশকে নিরপেক্ষ থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার। সুষ্ঠু ভোটেই জন্ম নেবে নতুন বাংলাদেশ। নির্বাচন গণভোটের তফসিল চূড়ান্ত করতে বুধবার রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ। বিএনপির সঙ্গে সংলাপে বসেছে কমিশন। এবং অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ, রায় আপিল বিভাগে প্রশ্ন তোলার সুযোগ নেই বললেন আইনজীবীরা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে আজ মধ্যরাতে অথবা কাল সকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে। দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে ব্রিফিংয়ে এ তথ্য জানান দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে তার সঙ্গে সার্বক্ষণিক চিকিৎসার জন্য থাকবেন বিশেষজ্ঞ চিকিৎসক সহ 14 জনের একটি দল। আরও জানাচ্ছেন মফিউর রহমান। শারীরিক নানা জটিলতা নিয়ে গেল 23 নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কয়েকদিন পর তার শারীরিক অবস্থার বেশ অবনতি হয়। ঢাকায় আসেন চীন যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল। গঠন করা হয় আন্তর্জাতিক মেডিকেল বোর্ড। বুধবার রাত থেকে 12 ঘণ্টার পর্যবেক্ষণ ও নিরীক্ষণ শেষে খালেদা জিয়াকে বিদেশে নেয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন জানান, কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নিয়ে যাওয়া হবে। সর্বোচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার আলোকে আমরা কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে এই মধ্যরাত্রির পরে অথবা আগামীকালকের সকালের ভিতর ইনশাআল্লাহ আমরা ওনাকে ইউকেতে অর্থাৎ লন্ডনে ওনাকে একটা নির্ধারিত হসপিটাল আমরা ঠিক করেছি, সেখানে আমরা ইনশাআল্লাহ ওনাকে নিয়ে যাব। যাত্রাপথে তার চিকিৎসায় বিঘ্ন হবে না। ওনার সাথে যে বিশেষজ্ঞ চিকিৎসক হিসাবে বেশ কয়েকজন চিকিৎসক এবং দেশের বাইরের 2 জন চিকিৎসক ওনার সাথে থাকবেন এবং এর সাথেও অ্যারোনটিক্যাল ফিজিশিয়ানস যারা আছেন তারাও ওনার মেডিকেল বোর্ডের সদস্য হিসাবে থাকবেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ব্যতীত কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না বলে জানান ডাক্তার জাহিদ। মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো অবস্থাতেই ওনার পরিবার অথবা আমরা দল কোনো অবস্থাতেই কোনো চিন্তা করছি না। এদিকে খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন রুহুল কবির রিজভী। প্রত্যেকেই সারা জাতি এবং আন্তর্জাতিক সম্প্রদায় পর্যন্ত তার জন্য দোয়া করছে, আল্লাহ যেন তাকে দ্রুত আরোগ্য করেন, দ্রুত সুস্থতা দান করেন, যাতে তিনি আবারও জনগণের মধ্যে ফিরে আসতে পারেন। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ওই ব্রিফিংয়ে খালেদা জিয়ার সুস্থতা কামনায় শুক্রবার প্রতিটি মসজিদ, মন্দির ও উপাসনালয়ে দোয়া এবং মোনাজাত করা হবে বলেও জানান তিনি। প্রতিটি মসজিদে মসজিদে দোয়া এবং মোনাজাত করা হবে তার দ্রুত সুস্থতার জন্য, এবং অন্যান্য সম্প্রদায় তাদের নিজ নিজ উপাসনালয়ে দেশনেত্রীর জন্য প্রার্থনা করবে। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। দর্শক, এই বিষয়ে আরও জানাতে এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানজিদ ভুইয়া। তানজিদ, খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে, এ নিয়ে সবশেষ অবস্থা কি দেখছেন এভারকেয়ার হাসপাতালে? জি ধন্যবাদ আরিফ। আপনি যেমনটি বলছিলেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি কিন্তু রাজধানীর এই এভারকেয়ার হাসপাতালে গত 12 দিন যাবৎ এখানে তিনি কিন্তু ভর্তি রয়েছেন। তার মধ্যে 8 দিন যাবৎ তিনি কিন্তু নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। এর মধ্যে ওনার যারা ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন এবং দেশে বিদেশের বিভিন্ন চিকিৎসকরা, তার মধ্যে চীন এবং যুক্তরাজ্যের চিকিৎসক দল ওনার চিকিৎসার সার্বক্ষণিক যে তদারকি করছেন। তো সবার পরামর্শ অনুযায়ী কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য কাতার এয়ার অ্যাম্বুলেন্সে আজকে ভোর রাতে তিনি কিন্তু যুক্তরাজ্যের উদ্দেশ্যে
রওনা হবেন, তাকে নিয়ে যাওয়ার কথা রয়েছে। আমি যদি একটু দেখাতে চাই যে এখানে যে এভারকেয়ার হাসপাতালের সামনে এখানে উৎসুক কিছু মানুষের ভিড় রয়েছে এবং গণমাধ্যমের কিছু কর্মীরা রয়েছে। কিছুক্ষণ আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সেটি জানিয়েছেন যে আজকে ভোর রাতে ওনাকে যুক্তরাজ্যের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। সেখানে কিন্তু উন্নত চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালেও ওনাকে ভর্তি করা হবে বলে জানিয়েছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ওনার যিনি ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন ডাক্তার AZM জাহিদ হোসেন, তিনি যেটি সংবাদ গণমাধ্যমে জানিয়েছেন যে সব প্রস্তুতি ওনাকে যুক্তরাজ্যের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য সব প্রস্তুতি কিন্তু নেওয়া হয়েছে এবং ওনার উন্নত চিকিৎসার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দলের পক্ষ থেকে এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ওনার দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া চেয়েছেন। তো এই ছিল আমার কাছে এভারকেয়ার হাসপাতাল থেকে সর্বশেষ। তানজিদ, আপনাকে ধন্যবাদ। আরও 36 আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। বিকেলে গুলশান চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির মহাসচিব। এ সময় জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন দেয়া সম্ভাব্য প্রার্থিতা পরিবর্তনের সম্ভাবনা খুব কম বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাকি প্রার্থীদের নাম অতি শিগগিরই ঘোষণা করা হবে বলেও জানান তিনি। অসুস্থতার কারণে সারা দেশের মানুষ, প্রতিটি মানুষ তার জন্য দোয়া করছেন, তার রোগ মুক্তির জন্য রাত দিন কাজ করছেন। আমরা সেই জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। 237টি আমরা আসনে প্রার্থী ঘোষণা করেছিলাম। আজকে আমরা আরো 36টি আসনে আমরা আপনার নাম ঘোষণা করছি এবং আরো 20-25টার মতো থেকে যাবে। দল নিরপেক্ষ থেকে উদাহরণ সৃষ্টিকারী নির্বাচন করতে পুলিশ সুপারদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সকালে 64 জেলার এসপি সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এমন নির্দেশ দেন তিনি। আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ জন্ম নেবে উল্লেখ করে পুলিশকে শতভাগ নিরপেক্ষভাবে নির্বাচনী দায়িত্ব পালনের নির্দেশনাও দেন প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন রাজীব আহমেদ। নিজ কার্যালয়ে 64 জেলার পুলিশ সুপার সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে পুলিশ কর্মকর্তাদের নিরপেক্ষ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি। ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, এটার গুরুত্ব এত বেশি, প্রতিদিন তোমাকে চিন্তা করতে হবে যে আজকে আমার কি দায়িত্ব, কি করবো আমি। এটাকে সর্বাঙ্গ সুন্দর নির্বাচন করার জন্য, মজবুত নির্বাচন করার জন্য, সবাইকে বোঝানোর জন্য, সবাই যেন একমত হয়, দলমত নির্বিশেষে সবাই একমত হবে যে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা আজকে তার জন্ম দেওয়ার মুহূর্তে এসেছি, সেই জন্মটা লাভ করবে। অধ্যাপক ইউনূস বলেন, নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের জন্ম হবে, যা বাংলাদেশের ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকবে। সেই নির্বাচনের চ্যালেঞ্জ গ্রহণের জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে মানসিক প্রস্তুতি নিতে হবে। তোমাদের মাধ্যমেই সেই পরিবর্তন হবে। কাজে এই দৈবচয়নের মাধ্যমে যারা নির্বাচিত হলো তোমরা, তারা একটা ঐতিহাসিক দায়িত্ব পালন করার জন্য বাইরের যারা পরিদর্শন করবে, আসবে, পর্যবেক্ষণ দল আসবে, তারা আমাদের খুদ ধরার চেষ্টা করবে, আমাদের এটা হয় নাই, ওইটাই ভাবে হলে ভালো হতে বলবে। এবারের নির্বাচন হলে এমন নির্বাচন তারা স্মরণ করবে, বাংলাদেশের নির্বাচনটা আমরা দেখেছিলাম, এটা এরকম, তারা নানা দেশে এটা বলবে, এরকম একটা নির্বাচন তারা এটা দৃষ্টান্ত হিসেবে নিয়ে যাবে তাদের মাথায়। গণ-অভ্যুত্থান পরবর্তী প্রেক্ষাপটে আসন্ন নির্বাচনের গুরুত্ব তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের স্বপ্ন বাস্তবায়ন করা জরুরি। গণ-অভ্যুত্থানে যারা শরিক হয়েছিল, আমরা যারা এর সঙ্গে আছি, যুক্ত আছি, এটা তাদের আদর্শ, তাদের স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে সেই বাস্তবায়নটা আমাদের এই নির্বাচনের মাধ্যমে আমরা করে যাব। রাজীব আহমেদ, মোহনা সংবাদ। দর্শক, এ নিয়ে ব্রিফ করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আমরা সরাসরি চলে যাব এখন সেখানে। এতেই তো ভোটারও বেড়ে গেছে, সেজন্য সেখানে ভোটার সংখ্যা একটু বাড়া স্বাভাবিক আর কি। কিন্তু অন্যদিকে এবার যে ভোটটা হচ্ছে সেই ভোটে দুটা ব্যালট থাকছে, একটা হলো সংসদ সদস্য নির্বাচনের ব্যালট, আর একটা হলো গণভোটের ব্যালট। তো যেখানে একটা ব্যালটে ভোট দিতে যথেষ্ট সময় লাগে,
সেখানে 2টা ব্যালটে ভোট দেওয়া আরও বেশি সময় লাগার কথা। কিন্তু আমরা দেখলাম যে নির্বাচন কমিশন একটা প্রস্তাব করেছে যে ভোট কেন্দ্রে প্রত্যেকটা বুথে ভোটারের সংখ্যা এটা বেশি হয়ে যাচ্ছে। তো এই বিষয়টা আমরা নির্বাচন কমিশনের নজরে নিয়ে এসেছি যে আমরা চাই যে সব ভোটার যেন ভোট দিতে পারে, কেউ যেন ভোটের অধিকার থেকে সুযোগ থেকে বঞ্চিত না হয়। কিন্তু যেখানে একটা ভোট দেওয়ার জন্য যে পরিমাণ ভোটার ছিল একটা বুথে, আপনারা এই সংখ্যাটা অনেক বাড়িয়ে দিয়েছেন, অথচ ভোট হবে একটা ব্যালটে না 2টা ব্যালট। এটা কী করে সম্ভব? মানে এটা অনেক লোক তো ভোট দিতে পারবে না। ওনারা বলেছেন যে তারা এই নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছেন তারা, এবং আগামী রবিবারে সম্ভবত তাদের নির্বাচন কমিশনের একটা মিটিং আছে, সেখানে তারা বিষয়টা নিয়ে আলোচনা করবেন তারা যে কিভাবে সব ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারে। সেটার জন্য পোলিং সেন্টার, বুথ, ব্যালট, যে ভোট দেওয়ার জন্য যে ব্যালটের সিল দেওয়া হয়, ওটা বুথে একটা জায়গায় সিল দেওয়া হয়, তো ওনারা ওটার সংখ্যা বাড়াতে পারেন কিনা, একটু বিভিন্ন জিনিস, বা ভোট দেওয়ার সময় যেমন ধরেন 8টা থেকে 4টে, সেটা 7:30 থেকে 4:30 করা যায় কিনা, বা কোনোভাবে একটু সময় বাড়ায় সবাই ভোট দেওয়ার অধিকার নিশ্চিত করা যায় কিনা, বুথের সংখ্যা বাড়ানো যেতে পারে। এগুলো অনেক কিছু তারা মাথায় আছে, আমরা পরামর্শ করেছি। এরা সামনের রোববার দিন তারা এটা নিয়ে কথা বলবেন, এবং কথা বলে যে সিদ্ধান্ত তারা নেবেন, আমরা যদি মনে করি যে সেটা যুক্তিসঙ্গত এবং বাস্তবসম্মত, গুড এনাফ। আর না হলে পরে আবার আমরা নিশ্চিত তাদের সঙ্গে কথা বলবো, কারণ আমরা চাই যে সব ভোটার যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে। আপনাদের পরামর্শ কি ছিল? বুথ সংখ্যা বাড়ানোর পরামর্শ ছিল? বিভিন্ন পরামর্শ আর কি, এটা তো একটা পরামর্শ না, একাধিক পরামর্শ। কারণ পয়েন্টটা হলো যাতে সবাই ভোট দিতে পারে। কিভাবে পারবে আর কি, যেমন ধরুন সময় বাড়ানোরও তো একটা প্রস্তাব আছে, কারো পোলিং বুথ বাড়ানোর প্রস্তাব আছে, কারো দর্শক, এতক্ষণ আমরা ছিলাম ইসি ভবনে। আমরা চলে যাচ্ছি পরবর্তী খবরে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই আদেশ দেন। এই রায়ের ফলে অন্তর্বর্তী সরকারের গঠন প্রক্রিয়া এবং কাজ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ থাকছে না বলে জানান আইনজীবীরা। আর অ্যাটর্নি জেনারেল বলেন, এই সরকারের বৈধতার জন্য পরবর্তী সংসদের অনুমোদনের প্রয়োজন নেই। আরও জানাচ্ছেন মেজবা রহমান। 2024-এর গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর সংবিধানের 106 অনুচ্ছেদ অনুসারে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে সুপ্রিম কোর্টের মতামত চান রাষ্ট্রপতি। আপিল বিভাগের মতামতের ভিত্তিতে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় এবং উপদেষ্টারা শপথ নেন। এই প্রক্রিয়া চ্যালেঞ্জ করে গত বছরের ডিসেম্বরে সিনিয়র আইনজীবী মহসিন রশিদ হাইকোর্টে রিট দায়ের করেন। শুনানি শেষে রিটটি খারিজ করে দেন হাইকোর্ট। ওই আদেশের বিরুদ্ধে ফের তিনি লিভ টু আপিল করেন। তার দাবি, অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠনে আইনগত ত্রুটি রয়েছে। অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে আদালতে দফায় দফায় শুনানি ও আইনগত বিতর্ক চলার মধ্যে পর্যবেক্ষণ সহ লিভ টু আপিল খারিজ করেন আপিল বিভাগ। আজকে সুপ্রিম কোর্ট যে রায় দিলেন, এই সরকারের গৃহীত সংস্কার প্রস্তাব, বিচার এবং নির্বাচন সংক্রান্ত সবকিছুই জনগণের ইচ্ছা এবং লিগ্যাল ইনস্ট্রুমেন্টের ভিত্তিতে হচ্ছে বলে ঘোষণা করলেন। অ্যাটর্নি জেনারেল জানান, বর্তমান অন্তর্বর্তী সরকারের বৈধতার জন্য পরবর্তী নির্বাচিত জাতীয় সংসদের অনুমোদনের প্রয়োজন নাই। গণঅভ্যুত্থানে বিজয়ী শক্তি যেভাবে সিদ্ধান্ত নেবেন, তারা সেইভাবেই এগিয়ে যাবেন। 106-এর এই প্রশ্নটা সবাই মিলে অ্যাডাপ্ট করেছি। 106 থাকা না থাকার উপরে, রাষ্ট্রপতির ওপিনিয়ন নেওয়া না নেওয়ার উপর একটি রেভলিউশনারি গভর্নমেন্টের বৈধতা অবৈধতা নির্ভর করে না।
দেশের জনগণ বৈধতা দেয়ায় অন্তর্বর্তী সরকার নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না বলেও মন্তব্য করেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। আমি কাকে শুনবো, আমার শোনার প্রয়োজন আছে কিনা, এটা আমার ব্যাপার। মিসবাহ রহমান, মোহনের সংবাদ, ঢাকা। জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডের সহায়তার অভিযোগে ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আন্দোলন দমাতে হত্যার নির্দেশ সহ মানবতা বিরোধী অপরাধে সজীব ওয়াজেদ জয়, সালমান এফ রহমান ও জুনায়েদ আহমেদ পলকের নামে আনা অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। মেজবার রহমানের আরও একটি প্রতিবেদন। 24শে জুলাই আগস্ট আন্দোলনের সবচেয়ে উত্তাল দিনগুলোতে দফায় দফায় বিঘ্নিত হয় ইন্টারনেট সেবা। 17 থেকে 28 জুলাই পর্যন্ত যা ছিল পুরোপুরি বন্ধ। আন্দোলনকারীদের দমনের উদ্দেশ্যেই এমন পদক্ষেপ নেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। আন্দোলন চলাকালে ইন্টারনেট বন্ধ করে সংগঠিতভাবে হত্যাকাণ্ডের সহায়তা করা হয় বলে দাবি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। তিনি জানান, ইন্টারনেট বন্ধের পরিকল্পনায় সরাসরি যুক্ত ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। এক ঘটনায় জুনায়েদ আহমেদ পলক সহ 3 জনকে 10 ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে যে লেথাল উইপন অর্থাৎ মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনরত ছাত্র জনতাকে হত্যার নির্দেশ তৎকালীন প্রধানমন্ত্রী দিয়েছিলেন, সেই হত্যার নির্দেশ কার্যকর করার জন্য সজীব ওয়াজেদ জয়ের পরামর্শে তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ইন্টারনেট পরিষেবা প্রথমে স্লো করে দেন, এরপরে সম্পূর্ণরূপে বন্ধ করে হত্যা এবং নির্যাতনের তথ্য আড়াল করে এই হত্যাযজ্ঞ পরিচালনায় সহায়তা এবং সম্পৃক্ততা থেকেছে। প্রসিকিউটর তামিম জানান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধেও ফোনে উস্কানিমূলক কথোপকথনের প্রমাণ মিলেছে। তৎকালীন আইনমন্ত্রী জনাব আনিসুল হক সাহেব, আরেকজন হলেন তৎকালীন বেসামরিক বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব সালমান ফজলুর রহমান সাহেব। এই দুজনের বিরুদ্ধে অভিযোগ হলো যে ওনারা জুলাই গণঅভ্যুত্থান চলাকালে একটা ফোনে কথোপকথন করেন। ওনারা এই কথোপকথনের এক পর্যায়ে ওনারা বলেন যে কারফিউ চলা অবস্থায় এদেরকে মানে আন্দোলনকারী ছাত্র জনতাদেরকে শেষ করে দিতে হবে। 19 তারিখে ওনাদের এই বক্তব্যের প্রেক্ষিতে 20 তারিখ এবং তার পরবর্তীতে ঢাকা শহর সহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়। এদিকে জুলাই আগস্টে রামপুরায় 28 জনকে হত্যার মামলায় অভিযোগ গঠনের উপর প্রসিকিউশনের বক্তব্য শেষ হয়েছে। 14 ডিসেম্বর আসামি পক্ষের বক্তব্যের দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। মিসবাহ রহমান, মোহনের সংবাদ, ঢাকা। চট্টগ্রামের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার সরকারি সিদ্ধান্তের বৈধতা নিয়ে দ্বিধা বিভক্ত রায় দিয়েছেন হাইকোর্ট। দুপুরে জ্যেষ্ঠ বিচারপতি চুক্তি প্রক্রিয়া বন্ধ থাকবে বললেও কনিষ্ঠ বিচারপতির চুক্তি প্রক্রিয়া চলতে বাধা নেই বলে রায় দেন। নিয়ম অনুযায়ী প্রধান বিচারপতি এ বিষয়টি তৃতীয় বিচারপতির বেঞ্চে পাঠাবেন বলে জানান আইনজীবী কায়সার কামাল। এমন পরিস্থিতি টার্মিনালের কার্যক্রম পরিচালনা করাটাও অযৌক্তিক বলে মনে করেন তিনি। যিনি প্রিজাইডিং জাজ তিনি আমাদের পক্ষে রায় দিয়েছেন, অর্থাৎ অনগোয়িং যে প্রসেসটা আছে বা বর্তমান সরকার যা করতে চাচ্ছে সেটা অবৈধ ঘোষণা করা হয়েছে প্রিজাইডিং জাজের জাজমেন্ট মতো। অন দ্য আদার হ্যান্ড পিউনি জাজ তিনি ডিসেন্টিং দিয়েছেন। সরকারের আহ্বান উপেক্ষা করে 3 দফা দাবি বাস্তবায়নের চাপ বাড়াতে আন্দোলনেও অনড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। ফলে দেশের অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি অব্যাহত রয়েছে। বুধবার এক ভার্চুয়াল মিটিংয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের কথা জানায় প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ ও প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ। 3 দফা দাবির প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলমান থাকবে বলেও জানানো হয়েছে। আন্দোলনে আমরা অবশ্যই একমত। আমরা চাচ্ছি যে শিক্ষকের ন্যায্য দাবি 11 গ্রেডটা সবাই পাক। তবুও আমাদের শেষ নতুন বছরে ওঠার জন্য সবাই যে উত্তীর্ণ হবে। আন্তর্জাতিক প্রসঙ্গ, ভারতের সঙ্গে গুরুত্বপূর্ণ সামরিক চুক্তির অনুমোদন দিয়েছে রাশিয়া। চুক্তি অনুযায়ী 2 দেশের সামরিক বাহিনী একে অপরকে লজিস্টিক্যাল সাপোর্ট দেবে। এদিকে 23তম ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ দিল্লি সফরে যাচ্ছেন ভ্লাদিমির পুতিন। ইতোমধ্যে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
এদিকে গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। Russian President Vladimir Putin arrives in India. 23তম ভারত রাশিয়া বার্ষিক সম্মেলনে যোগ দিতে দিল্লি সফর করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সফরকালে সামরিক, বাণিজ্য ও খনিজ তেলের বিষয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। দ্বিপাক্ষীয় সহযোগিতার ক্ষেত্রে রাশিয়ার পদক্ষেপ নির্ভর করছে ভারত কতটা এগিয়ে আসতে চায় তার উপরে। India's presidential residence and visit. পুতিনের ভারত সফরকে কেন্দ্র করে 5 স্তরের নিরাপত্তা বলয় গড়ে তুলেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এই নিরাপত্তা ব্যবস্থায় রাশিয়ার প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি সার্ভিসের উচ্চ প্রশিক্ষিত কর্মী, ভারতের ন্যাশনাল সিকিউরিটি গার্ডের শীর্ষ কমান্ডো, স্নাইপার, ড্রোন, জ্যামার ও এআই পর্যবেক্ষণ ব্যবস্থা রয়েছে। যদিও পুতিন দিল্লিতে পৌঁছানোর আগেই ভারতের সঙ্গে সামরিক চুক্তির অনুমোদন দিয়েছে রাশিয়ার পার্লামেন্ট। এই চুক্তি অনুযায়ী এক দেশের বাহিনী অপর দেশে গিয়ে সামরিক পরিকাঠামো ব্যবহার করতে পারবে। এদিকে গাজায় যুদ্ধবিরতি ভালোভাবে চলছে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপও দ্রুতই কার্যকর হবে। তার দাবি, মধ্যপ্রাচ্যে শান্তিপূর্ণ পরিবেশ বিদ্যমান রয়েছে, যদিও সাধারণ মানুষ এটা বুঝতে পারছে না। হামাসের কাছে দখলদার ইসরায়েলের 2 জন জিম্মি রয়েছে। তাদের ফেরত দেওয়ার পরই দ্বিতীয় ধাপ শুরু হবে, যা কার্যকরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মাধ্যমে কিছু কৌশল ঠিক করেছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় ধাপ শুরু হলে গাজার সরকারের নিয়ন্ত্রণ নেবে একটি টেকনোক্রেট সরকার। এছাড়া হামাসের বদলে নিরাপত্তার দায়িত্ব নেবে আন্তর্জাতিক বাহিনী। 72 people were killed by an airstrike. ঐশী আলম, মোহনা সংবাদ। খেলার খবর, হকি। জুনিয়র হকি বিশ্বকাপে প্রথম জয় তুলে নিল বাংলাদেশ। স্থান নির্ধারণী ম্যাচে আমিরুল ও রাকিবুলের হ্যাটট্রিকে ওমানকে 13-0 গোলে উড়িয়ে দিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। ভারতের মাদুরাই ইন্টারন্যাশনাল হকি স্টেডিয়ামে একের পর এক গোল উদযাপন করে বাংলাদেশ দল। আমিরুলের 5 গোল ছাড়াও হ্যাটট্রিক করেছেন রাকিবুল। এছাড়া জোড়া গোল করেন আব্দুল্লাহ ও সাজু। প্রথমবার এই প্রতিযোগিতায় অংশ নেওয়া বাংলাদেশের এটাই প্রথম জয়। বাংলাদেশের মতো ওমানও এবারই প্রথম জুনিয়র হকি বিশ্বকাপে অংশ নিয়েছে। গ্রুপ পর্বের 3 ম্যাচের 3টিতেই হেরেছে তারা। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আরও একবার। উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে, জানালেন ডাক্তার জাহিদ। সঙ্গে থাকছেন 14 বিশেষজ্ঞ চিকিৎসক। নির্বাচনী দায়িত্বে পুলিশকে নিরপেক্ষ থাকার নির্দেশ প্রধান উপদেষ্টা। সুষ্ঠু ভোটেই জন্ম নেবে নতুন বাংলাদেশ। নির্বাচন গণভোটের তফসিল চূড়ান্ত করতে বুধবার রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ। বিএনপির সঙ্গে সংলাপে বসেছে কমিশন। এবং অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ, রায় আপিল বিভাগের। প্রশ্ন তোলার সুযোগ নেই বললেন আইনজীবীরা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।